পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজ ক্লাস 10 এর কোনি উপন্যাসের নবম পরিচ্ছেদ নিয়ে বিস্তারিত ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করছি। রাগে চিৎকার করে উঠল ক্ষিতীশ। পারতেই হবে, পারতেই হবে, কোনো কথা শুনবো না। পায়ের কাছে পড়ে থাকা ঢিলটা তুলে সে কনির দিকে ছুঁড়ে মারল। অর্থাৎ কনিকে সাঁতার শেখাচ্ছে এবং কনি হয়তো আর জলে থাকতে চাইছে না। এজন্য কনিকে জল থেকে উঠতে দেবে না। পায়ে পড়ি খিদ্দা, আর আমি পারছি না। মাথা ফাটিয়ে দেবো তোর, মরে যা তুই, মরে যা, মরে যা। ক্ষিতীশ ঢিল খুঁজে পেল না। এধার ওধার তাকিয়ে মালির ঘরের গায়ে দাঁড় করানো সরু বাঁশের লগাটাকে দেখতে পেল। মালি যে বাগানের পরিচর্যা করে তার ঘরের কাছে একটা সরু বাঁশের লগা বা লগি রয়েছে, সেটাকে নিয়ে সে এলো। খিদ্দা, আমি আর পারবো না। ক্ষিতীশ রেলিং টপকে ছুটে গিয়ে লগাটা আনলো। কোনি পাড়ের কাছে এগিয়ে এসেছে। ক্ষিতীশ দু হাতে লগাটা তুলে জলে আঘাত করলো। জলের থেকে তাকে উঠতেই দেবে না। কনির মুখের হাত তিনেক সামনে সেটা পড়লো। আবার সে লগাটা দুহাত উঁচু করে জলে আঘাত করলো। মাথা ভেঙে দেবো, জল থেকে উঠবি তো মরে যাবি। এখনো 200 মিটার বাকি, এখনো 200 মিটার তোকে সাঁতার কাটতে হবে। কনি জল থেকে ওঠার জন্য পশ্চিমের স্টার্টিং প্ল্যাটফর্মের পিছন দিকে এগোতেই ক্ষিতীশ লগা তুলে পাড় ধরে ছুটলো। কনি ওই দিক দিয়ে উঠতে পারছে না তো অন্যদিকে চলে যাচ্ছে, সেখান থেকে উঠতে চাইছে। সেখানেও ক্ষিতীশ দৌড়ে গেল লগা হাতে। কনি থমকে গিয়ে প্ল্যাটফর্মে কিনার ধরে উকি দিতে লাগলো। ক্ষিতীশ প্ল্যাটফর্মে উঠতে পারছে না, কেননা পাড় থেকে সেটা অন্তত 12 হাত দূরে এবং মাঝে কোনো সেতু নেই। খিদ্দা, খিদ্দা, আমায় এবেলা ছেড়ে দাও, ও বেলা আমি পুষিয়ে দেবো। কনি ফোপাচ্ছে, অর্থাৎ কনি পারছে না। তার রাগ, ক্ষোভ সমস্ত কিছু প্রকাশ পাচ্ছে তার ফোপানির মধ্যে, এবং সে বলছে এই বেলা আমি আর পারছি না। আমি ওই বেলা সাঁতার কেটে যেটুকু বাকি রয়েছে, এই বেলার যে অবশিষ্ট 200 মিটার, সেটা এক্সট্রা আমি সাঁতার কেটে ওই বেলা পুষিয়ে দেবো। কোনো কথা আমি শুনতে চাই না, আমার রুটিন অনুযায়ী কাজ চাই। যতক্ষণ না কাজ পাচ্ছি আমি তোকে উঠতে দেবো না। আমার যা রুটিন সেই অনুযায়ী প্রতিদিনের কাজ আমার চাই, প্রতি বেলার। প্ল্যাটফর্ম ধরা দু হাতের মধ্যে মুখটা গুজে কনি কাঁদছে। ক্ষিতীশ পাথরের মতো মুখ করে দাঁড়িয়ে। সকাল 9টা বেজে গেছে। কমলদিঘির জলে আর কেউ নেই এখন। বেঞ্চগুলো অনেকেই বসে। কমলদিঘির ভিতরের পথ দিয়ে পথিকরা আনাগোনা করছে, মানুষ হাঁটাচলা করছে। তাদের অনেকে কৌতূহলে তাকাচ্ছে ক্ষিতীশের দিকে, যে লোকটা কি করছে। কেউ কেউ দাঁড়িয়েও পড়ছে দেখার জন্য। কনি সাঁতরাচ্ছে পশ্চিম থেকে পূবের প্ল্যাটফর্মের দিকে। কনি সাঁতরে চলে যাচ্ছে। ক্ষিতীশও লগা হাতে পাড় থেকে পূর্ব দিকে হাঁটছে। মুখ ফিরিয়ে হাঁ করে আহ হাঁটছে। বিশ্বাস নেই ওপারে পৌঁছে কোনি জল থেকে উঠে পড়তে পারে। ওর ক্লান্ত হাত দুটো যেন কেউ জল থেকে টেনে তুলে আবার নামিয়ে রাখছে। মুখ ফিরিয়ে হাঁ করে বাতাস গিলছে। তখন চোখ দুটো দেখাচ্ছে যেন ঘুমে আচ্ছন্ন। গলায় ঝোলানো স্টপ ওয়াচটা মুঠোয় ধরে ক্ষিতীশ বিড়বিড় করে আপন মনে বকে যাচ্ছে। স্টপ ওয়াচ যাতে টাইম দেখা হয় সেটা দেখে বিড়বিড় করে ক্ষিতীশ আপন মনে কি যেন বকে যাচ্ছে। জানি রে জানি, কষ্ট হচ্ছে, হাত পা খুলে খুলে আসছে, কোল যে ফেটে যাচ্ছে। যাক যাক, তুই যন্ত্রণা ঠেলে ঠেলে এগিয়ে যা। তুই জানিস খিদে যখন থাবা মারে ছিঁড়ে ছিঁড়ে খায় তখন কেমন লাগে। তুই পারবি বুঝতে যন্ত্রণা কি জিনিস। ফাইট কোনি, ফাইট। বলছে, আমি জানি অনেক কষ্ট হচ্ছে, কিন্তু কষ্ট করতেই হবে। প্রচুর যন্ত্রণা হচ্ছে, যন্ত্রণা বেরোচ্ছে, কিন্তু কিছু করার নেই। তুই তো জানিস দারিদ্র্যের যন্ত্রণাটা কি। সেটা তোর থেকে ভালো কেউ জানে না। তো এই যন্ত্রণাকে হারাতে হবে। যন্ত্রণা কি সেটা তুই জানিস। তার সাথে ফাইট করতে হবে, মোকাবিলা করতে হবে। ফাইট কোনি, ফাইট। মার খেয়ে ইস্পাত হয়ে উঠতে হবে। অর্থাৎ ইস্পাত যেমন বেশ ঋজু, দৃঢ় একটা ধাতু, তা দিয়ে যা কিছু করা যায়, সেরকম ইস্পাতের মতো হয়ে উঠতে হবে। শুধু লোহা নয়, ইস্পাত, খাঁটি ইস্পাত হতে হবে। যন্ত্রণাকে বোঝ, ওটাকে কাজে লাগাতে শেখ, ওটাকে হারিয়ে দে। যন্ত্রণাকে উপলব্ধি করে সেটাকে হারিয়ে দিতে হবে। কাম অন কোনি, জোর লাগা, আরো জোরে। এই কথাগুলো আনমনে বা মনে মনে ক্ষিতীশ বলতে লাগলো। ট্রেনিং করে করে নিজেকে বাড়াতে হবে কোনি। যন্ত্রণাকে তুই বল, দেখে নেব আমাকে কাঁদাতে পারিস কিনা, আমাকে ভয় দেখাতে পারিস কিনা। বলে যা কোনি, খিদ্দা তোমাকে খুন করব, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে। কমল দিঘিকে টকবক করে ফুটিয়ে তোল তোর রাগে, তোর রাগ, তোর ক্ষোভ, সমস্ত কিছু কমল দিঘির জলে তুই দেখা। মানুষের ক্ষমতার সীমা নেই রে। অর্থাৎ ক্ষমতার সীমা আছে বলা যায় না। যতই ক্ষমতা বাড়াবি ততই ক্ষমতার সীমা ছাড়িয়ে যাবে। ওরা পাগলা বলছে বলুক, আমাকে হয়তো পাগল বলছে বলুক, মূর্খের দল সব। ঘন্টাখানেক আরামে হাত পা ছুড়িয়ে ওরা চ্যাম্পিয়ন বানাবার স্বপ্ন দেখে। ট্রেনিং, ট্রেনিং, কঠোর ট্রেনিং করতে হবে। আরো 50 মিটার এখনো যেতে হবে। শরীরটাকে যন্ত্রণায় ঘষে ঘষে সানিয়ে তোল, অর্থাৎ শান দিয়ে তোল, ধারালো কর শরীরটাকে।
সেই কথা বলছে। দেখবি কি অবাক তোকে করে দেবে ওই শরীর, যা অসম্ভব ভাবছিস তাকে সম্ভব করে দেবে। সোনার মেডেল ফেডেল কিছু নয় রে, ওগুলো এক একটা চাকতি মাত্র। ওগুলোর মধ্যে যে কথাগুলি ঢুকে আছে সেটাই আসল। মানুষ পারে, সব পারে। মানুষ যে সমস্ত অসাধ্য সাধন করতে পারে, ওই মেডেলগুলোই তার নিদর্শন। কোনি সাঁতার শেষ করে দুহাতে প্ল্যাটফর্ম ধরে হাঁপাচ্ছে মাথা নিচু করে। একবার সে মাথা ঘুরিয়ে ক্ষিতীশের দিকে তাকালো। দু চোখে তার ঘৃণা আর আক্রোশ, কারণ ক্ষিতীশের এ ব্যবহারে তার প্রতি একটা ঘৃণা এবং আক্রোশ, মানে রাগ, ক্ষোভ, এগুলো তৈরি হয়েছে। একটা প্রতিহিংসা তার মধ্যে দেখা যাচ্ছে। কিন্তু সেটা লক্ষ্য করলো। লগাটা যথাস্থানে রেখে সে ক্লাবে ঢুকে একটা মোটা খাতা খুলে বসলো। এটা কোনির লগ বুক, অর্থাৎ যেই বইয়ে কোনির বিভিন্ন ধরনের বা যে খাতায় বিভিন্ন ধরনের তথ্য বা রেকর্ড রাখা হয়, সেটা হলো লগ বুক। প্রতিবেলার ট্রেনিং এ কাজের ও সময়ের হিসাব ছাড়া খাওয়ার, ওজনের, নারী স্পন্দন, রক্তে হিমোগ্লোবিন, আগেও বলেছিলাম রক্তের একটা প্রোটিন হলো হিমোগ্লোবিন, সেই অক্সিজেন সরবরাহের সুবিধা হয় এই হিমোগ্লোবিনের পরিমাণ ঠিকঠাক থাকলে। সেই সমস্ত হিমোগ্লোবিনের পরিমাণ কত আছে, আয়রন কতটুকু রয়েছে, ভিটামিন ট্যাবলেটের কি কি খেতে হবে, আয়রন ট্যাবলেট কি কি রয়েছে, সমস্ত কিছু তালিকা ওর মধ্যেই লগবুকে লেখা রয়েছে। লগবুকে লিখতে লিখতে ক্ষিতিশ দেখলো কোনি ব্যস্ত হয়ে বেরিয়ে গেল ক্লাব থেকে। প্রতিদিন বেরোবার আগে একবার যাচ্ছি বলে যায়। আজকে এতটাই তার ক্ষিতীশের প্রতি তার রাগ, ক্ষোভ এবং ঘৃণা হয়েছে যে কিছু না বলেই চলে গেল। ক্লাব থেকে কোনি যায় ক্ষিতীশের বাড়ি। সেখানেই ওর খাওয়ার ব্যবস্থা হয়েছে। ঠিক 10টায় তাকে প্রজাপতির রোলার শাটারের তালা খুলতে হয়। 10টার সময় প্রজাপতির দোকানের যে শাটার রয়েছে সেটা তালা খুলতে হয়। দোকান ঝাড় দিয়ে, কাউন্টারটা মুছে, পুজোয় জল তুলে, এই সমস্ত ফরমাস, অর্থাৎ ছোটখাটো যে সমস্ত নির্দেশগুলি, আদেশগুলো, এগুলো পালন করতে হয়। সেই সমস্ত কিছু কোনির কাজ। দুপুরে আবার আসে ভাত খেতে, তখন ঘন্টা দুয়েক ঘুমিয়ে 15 মিনিট ব্যায়াম করে অ্যাপেলেও যেতে হয়। 7-8 থেকে আবার প্রজাপতিতে ফিরতে হয়। দোকান বন্ধ করে সে লীলাবতীর সঙ্গে ফেরে। রাত্রে খেয়ে ফিরে যায় বস্তিতে মা ও ভাইদের কাছে। কোনি মাইনে পায় 40 টাকা। মাইনে ব্যবস্থা করাও হয়েছে এই দোকানে। সে 40 টাকা মাইনে পায়। সংসারের খরচ কিছুটা ওঠে এবং ট্রেনিং এর খাওয়া দাওয়ার খরচ তো সে পাই, এই বাড়িতেই খায়। আজ কোনি দেরি হয়ে গেছে। ক্ষিতীশের বাড়ি না গিয়ে সে প্রায় ছুটতে ছুটতে প্রজাপতিতে এলো। ক্ষিতীশের বাড়ি আর যাওয়া হলো না, দোকানে গেছে। দোকান খুলতে হবে। লীলাবতী নিজেই দোকান খুলেছে, যেহেতু কোনি আসতে দেরি করেছে। পাশের ফটোগ্রাফি দোকানের ছেলেটি ভারী শাটারটা তুলে দিয়ে গেছে। পাশের একটা ফটোর দোকান আছে, সেই ছেলেটা শাটার তুলে দিয়ে গেছে। লীলাবতী ওকে দেখে রাস্তার দিকে আঙুল তুলে বলল, বেরিয়ে যাও, তোমায় আর দরকার নেই, অর্থাৎ তোমার দিয়ে কোনো কাজ হচ্ছে না, তুমি বেরিয়ে যাও। ফ্যাকাশে হয়ে গেল কোনির মুখ, অর্থাৎ বিবর্ণ হয়ে গেল, স্বাভাবিক রং চলে গেল কোনির মুখের। মুখ নামিয়ে সে দাঁড়িয়ে থাকলো। এই সময় খদ্দের আসায় লীলাবতী আর কিছু বলল না। কোনি একে একে তার কাজগুলো করে গেল। ক্লান্তিতে এবং খিদে তখন সে ঝাপসা দেখছে, পা টলছে, তার খুব ঘুমোতে ইচ্ছে করছে, কিন্তু দোকানে বসার মতো জায়গাও তার জন্য নেই। একবার সে ভয়ে ভয়ে লীলাবতীকে বলল, বৌদি, একটু বাড়ি যাব? বিরাট একটা মোটা খাতার উপর ঝুঁকে ফ্রকের মাপ লিখতে লিখতে লীলাবতী কড়া স্বরে বলল, না। উনি সরে গিয়ে দরজার কাছে দাঁড়িয়ে থাকলো। কাজটা থেকে বরখাস্ত হলে 40টা টাকা থেকে তাদের সংসার বঞ্চিত হবে, অর্থাৎ কাজটা যদি না থাকে তাহলে 40 টাকা কিন্তু পাবে না সে। এই ভাবনাটাও তার মনের মধ্যে আসছে। এদিকে ক্ষিতীশ বড় একটা থলি হাতে অ্যাপেলো থেকে বেরিয়ে তখন একটার পর একটা দর্জির দোকান ঘুরছে কাপড়ের ছাঁট কেনার জন্য, অর্থাৎ কাপড়ের যে অবশিষ্টাংশ, কেটে বাদ দেওয়া যে অংশ, সেগুলো দোকানে দোকানে ঘুরে, দর্জির দোকানে থেকে ঘুরে সেগুলো নিয়ে আসে। 3টে লন্ড্রির সঙ্গে তার বন্দোবস্ত আছে। 3টে লন্ড্রি যেখানে জামা কাপড় ইস্ত্রি হয়, সে সমস্ত দোকানের সাথে তার বন্দোবস্ত হয়েছে। মার্কা দেওয়া নম্বর টুকরো কাপড়ে লিখে জামা কাপড় বেঁধে কাচতে পাঠাবার জন্য লন্ড্রিগুলো দরকার হয়। এই ছাঁটগুলো দিয়ে লন্ড্রিওয়ালারা কি করে, সেগুলো ছোট ছোট টুকরো করে সেগুলোর উপরে নাম্বার দিয়ে সেগুলো শাড়ি বা জামা কাপড়ের সাথে আটকে দোকানে ড্রাই ওয়াশ বা অন্য জায়গায় সেগুলো পাঠাতে হয় তাদের। তো ছাঁট থেকে সমান মাপে কাপড় টুকরো করে কেটে ক্ষিতীশকে বিক্রি করতে হয়। ওই ছাঁটগুলো নিয়ে সমানভাবে কেটে লন্ড্রিগুলোতে সে বিক্রি করে। ওরা দৈনিক প্রায় 3 কিলো কেনে। লন্ড্রিগুলো দৈনিক সমস্ত লন্ড্রি মিলিয়ে হয়তো 3 কিলো এই ধরনের ছাঁটগুলো কেনে, সমান মাপে কেটে দেওয়া ছাঁট। ক্ষিতীশ টাকা পায় 6-7 টাকা করে লাভ করে। সেই সময় 6-7 টাকা অনেক। দুপুর প্রায় 1টা নাগাদ ক্ষিতীশ ছাঁট ভর্তি থলে নিয়ে কোনিদের ঘরের দরজায় হাজির হলো। এই ছাঁটগুলো কাটার দায়িত্ব দিয়েছে কোনিদের বাড়িতে, অর্থাৎ কোনির মা এবং অন্যান্যরা যারা আছে, যারা পারে, তারা এগুলো কেটে দেয়। কোনির মা বেরিয়ে আসতেই
কনির মা বেরিয়ে আসতেই সে ঝাঁঝিয়ে উঠল, অর্থাৎ হঠাৎ করে রেগে উঠে যেইভাবে মানুষ রেগে উঠে কথা বলে সেরকম। কাল রাতে কনি কখন ঘুমিয়েছিল? কেন? রোজ যেমন সময় ঘুমোয়। জড়সড় হয়ে কনির মা বলল, যে যেমন ঘুমায় তেমনই। ঠিক বলছো? কিরির তীব্র দৃষ্টিতে তাকালো। আজ এত তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়লো কেন তাহলে? দেখো, মেয়ে আমার কাছে কিছু লুকোলে কিন্তু ঠিক ধরা পড়ে যাবে। ঠিক করে বলো, কখন কনি ঘুমিয়েছে? না বাবা, আপনার কাছে মিছে বলবো না। কাল রাত্রে কোনি যাত্রা শুনতে গেছিল, রাত 1টা নাগাদ ফিরে শুয়েছে। হুম। থলিটা এগিয়ে দিয়ে ক্ষিতীশ বলল, এগুলো কেটে রেখো আজই, কাল সকালে কনির হাত দিয়ে ক্লাবে পাঠিও। 5 টাকা কনির মার হাতে দিয়ে ফেরার সময় ক্ষিতীশ বিষণ্ণ স্বরে বলল, অর্থাৎ দুঃখিত স্বরে বলল, ছোট মেয়ে, ওর তো শখ হবেই, কিন্তু ওর ভালোর জন্যই তোমাকে কড়া হতে হবে। যে কোনো খেলা সাধনার জিনিস। সিদ্ধি লাভ করতে হলে সন্ন্যাসীর মতো জীবনযাপন করতে হয়, অনেক কিছু ত্যাগ করতে হয়। বহু ছোটখাটো ব্যাপার আছে সাধনার পক্ষে যা ক্ষতিকর। অনেক ছোটখাটো ব্যাপার আছে যেগুলো সাধনা লাভ করতে গেলে বা যেটা অ্যাচিভ করার জন্য মানুষ চেষ্টা করে, সেই অ্যাচিভমেন্টে সমস্যা সৃষ্টি করে। যাত্রা নিশ্চয়ই দেখবে, কিন্তু এখন এই ট্রেনিং এর সময় বিশ্রাম নষ্ট করে নয়। এগুলো তোমায় বুঝতে হবে। এই ট্রেনিং এর সময় কঠোর ট্রেনিং করতে হয়, এখন যদি বিশ্রাম নষ্ট হয় তাহলে সারা দিন সে হাঁপাচ্ছে, তাহলে তো তার সমস্যা হবেই। বাড়ি ফিরে ক্ষিতির দেখলো লীলাবতী অপেক্ষা করছে। তখনই সে খেতে বসে গেল। খেতে খেতে খুবই সাধারণভাবে জিজ্ঞাসা করলো, কোনি খেয়েছে? লীলাবতী কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না, ঝিমোয় শুধু। বসতে দিই না, দাঁড়িয়ে আজ ঘুমোচ্ছিল। ঝিমোতে থাকে, ওকে দিয়ে আমার কোনো কাজ হবে না। এটা লীলাবতী বলতে লাগলো। আজ ওকে খুব খাটিয়েছি, এজন্যই ঝিমোচ্ছে হয়তো। তাতে আমার কি লাভ? 5,000 টাকা বাঁচিয়ে দিয়ে অন্য দিক থেকে সেটা নিয়ে নিচ্ছ। ওর খাওয়ার জন্য তো মাসে 50 টাকা দিচ্ছি। রোজ দুধ, ডিম, মধু, মাসে 50 টাকায় কি হয়? কিন্তু তাড়াতাড়ি খাওয়া সেরে উঠে পড়ল। ঘরে এসে দেখে কোনি মেঝে অকাতরে, অর্থাৎ কোনো সেন্স নেই, এভাবে ঘুমোচ্ছে। বালিশের বদলে দুটো হাত জড়ো করে মাথার নিচে রাখা। ক্ষিতীশ ওর পাশে বসে আলতো করে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আলতো করে মানে হালকা ভাবে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। একটু পরেই কোনি নড়ে উঠে আরো গুটিসুটি হয়ে বা জড়সড় হয়ে আহ সরে এলো ক্ষিতীশের দিকে। বিড়বিড় করে আনমনে সে যেন কি বলল। ক্ষিতীশ ঝুঁকে পড়লো শোনার জন্য। দাদা। সে যেন স্বপ্ন দেখছে এবং স্বপ্নে যেন দাদাকে দেখছে, ভাবছে দাদা এসেছে তার কাছে। হ্যাঁ। ক্ষিতীশ উত্তর দিল। একটা পাতলা হাসি খনির মুখে চারিয়ে গেল। তার মুখে খেলে উঠলো একটা পাতলা হাসি। আমায় কুমির দেখাবে বলেছিলে? দেখাবো, চিড়িয়াখানায় তোকে নিয়ে যাব। ফিসফিস করে ক্ষিতীশ বলল। আরো অনেক জায়গায় আমরা যাব। বেলুর মঠ, ব্যান্ডেল চার্চ, ডায়মন্ড হারবার, জাদুঘর, অনেক অনেক জায়গায়। তারপর তুই যাবি দিল্লি, মুম্বাই, মাদ্রাজ। তারপর যাবি আরো অনেক দূরে, টোকিও, লন্ডন, বার্লিন, মস্কো, নিউ ইয়র্ক। বিশ্বের বিখ্যাত শহরগুলো সে যাবে। অর্থাৎ সাঁতারে বিভিন্ন অ্যাচিভমেন্টস তার হবে, বিভিন্ন জায়গায় সে যাবে। সেই স্বপ্ন ঘুমের মধ্যেই যেন তাকে দেখাচ্ছে ক্ষিতীশ সিংহ। ঘুমের মধ্যেই কনির মুখ উজ্জ্বল হয়ে উঠল আনন্দে। কিন্তু আমাকে কষ্ট দেয় দাদা, আমি ঠিক মেডেল এনে দেবো তোমায়। কনি মুখে হাসি নিয়ে ঘুমের মধ্যে ডুবে গেল। ক্ষিতীশ ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, তোকে আরো কষ্ট দেবো রে, আরো দেব। রবিবার প্রজাপতি বন্ধ থাকে। সেদিন কনির ট্রেনিং এরও ছুটি। ক্ষিতীশের কাঁধে ঝুলছে থলি, তাতে আছে কাগজের মোড়কে রুটি, আলু ছেচকি, গুড়, সিদ্ধ ডিম আর কলা। এই সমস্ত জিনিস নিয়ে কোথায় যাচ্ছে? তারা যাচ্ছে চিড়িয়াখানায়। ওরা দুজন বাড়ি থেকে 10টায় বেরিয়েছে। চিড়িয়াখানায় ঘন্টা তিনেক ঘুরে পুকুর ধারে ঘাসে বসেছে। ক্ষিতীশ খাবারের মোড়ক দুটো, অর্থাৎ যেই জিনিসের খাবারটা ঢাকা রয়েছে, আবরণ বা প্যাকেট, সেই খাবারের প্যাকেট দুটো বার করে বলল, জল খাওয়াটাই মুশকিল হবে, ওয়াটার বোতলটা আনলে হতো, জলের বোতলটাই আনা হয়নি। ওদের থেকে কিছু দূরে স্কুল ইউনিফর্ম পরা জনা 30 মেয়ে হইচই করে হাজির হলো। তারা স্কুল থেকে চিড়িয়াখানা দেখাতে নিয়ে এসেছে। সঙ্গে 4জন টিচার রয়েছেন। 2জন দারোয়ান খাবারের ঝুড়ি বয়ে আনলো। ওরা গোল হয়ে খেতে ওরা গোল হয়ে খেতে বসেছে। কনি কৌতূহল ভরে মাঝে মাঝে ওদের দিকে তাকাচ্ছে, যে ওদের কাছে জলের বোতল হয়তো আছে, আর রুটি চিবোচ্ছে। খিদ্দা, ওদের কাছে জল আছে, চাইবো? কি করে বুঝলি? ওই তো বড় ড্রামটা থেকে জল দিচ্ছে। দেখ তাহলে। কনি এগিয়ে গেল ড্রামের কাছে দাঁড়ানো টিচারের দিকে। ক্ষিতীশ দেখলো কনি তাকে কিছু বলতেই তিনি কনিকে আপাদমস্তক দেখে, তার পা থেকে মাথা পর্যন্ত দেখে মুখ ফিরিয়ে কি একটা জবাব দিলেন। তাতে কনি অপ্রতিভ হয়ে, অর্থাৎ লজ্জিত হয়ে, বিব্রত হয়ে ফিরে এলো। দিল না তো? কনির মুখটা থমথমে। মুখে বলল, আহ শুধু বলল, বড় লোকদের মেয়েদের স্কুল, এই জন্য আমাকে জল দিল না। তাই দিল না বুঝি? ক্ষিতীশ কৌতুকে সুরে বলল। বড় লোকরা গরিবদের ঘেন্না করে, তারা বড় লোক,
এজন্য আমি গরিব, তো আমাকে দেখে তারা জল দিল না। এরকম একটা ধারণা তার মনের মধ্যে তৈরি হয়েছে। ক্ষিতীশ এবার একটু অবাক হলো, এইসব ধারণা এইটুকু কনির মাথায় ঢুকলো কি করে? তোকে কে বললো বড় লোকটা গরিবদের ঘেন্না করে? আমি জানি, দাদা আমায় বলেছিল টাকা থাকলেই সবাই খাতির করে, সবাই খাতির করে বা গুরুত্ব দেয়। চল জল খেয়ে আসি কল থেকে। ওরা দু চার পা এগিয়েছে, দু চার পা, তখনই একটা মেয়ে শুনুন শুনুন বলতে বলতে ছুটে এলো, হাতে জল ভরা প্লাস্টিকের দুটো গ্লাস। ওরা ঘুরে দাঁড়ালো এবং দুজনেই চিনতে পারলো জলের গ্লাস হাতে মেয়েটি হিয়া মিত্র। আপনারা জল চেয়েছিলেন না? আমাদের মিস নন্দী বড্ড কড়া মেজাজের, ওর ব্যবহারের জন্য আমি মাপ চাইছি। আপনারা জল চেয়েছিলেন না? আমাদের মিস নন্দী যার কাছে জল চেয়েছিলেন তার একটু মেজাজটা একটু কড়া ধরনের, তো এই জন্য মাপ চাইছি। মেয়েটা কতটা সহৃদয়, ভালো। আহ সে হিয়া মিত্র, তার মধ্যে তার চারিত্রিক দিকগুলো কিন্তু ভালো, সে বিনয়ী এবং ভদ্র। হিয়া জল ভরা একটা গ্লাস এগিয়ে ধরলো কনির সামনে। কনি তখন অদ্ভুত আচরণ করে বসলো, কারণ একদিকে সে হিয়া মিত্রকে সহ্য করতে পারে না, সে সাঁতারের তার রাইভাল বা অপোনেন্ট, সেই জন্য। আর অন্যদিকে এই সদ্য সে অপমানিত হয়েছে তার টিচারের কাছ থেকে, এই সমস্ত কারণ মিলিয়ে সে একটা অদ্ভুত আচরণ করে বসলো। ধাঁ করে সে গ্লাসে আঘাত করলো হাত দিয়ে, গ্লাসটা হিয়ার হাত থেকে ছিটকে ঘাসে পড়লো। হতভম্ব শুধু হিয়াই নয়, হিয়া এই আচরণে শুধু হতভম্ব হয়নি, ক্ষিতীশও এই আচরণ কনির কাছ থেকে প্রত্যাশা করেনি। চাই না তোমাদের জল, আমাদের কলের জলই ভালো। কনি হন হন করে একাই এগিয়ে চলল। ক্ষিতীশ অপ্রতিভ হয়ে বলল, অর্থাৎ লজ্জিত হয়ে বিব্রত হয়ে বলল, আমি মাপ চাইছি এবার তোমার কাছে। হিয়া ব্যথিত মুখে বলল, এই গ্লাসের জলটা তাহলে আপনি খান, তাহলে ভাববো যে আমাকে আহ, আমার এই আচরণ যেটা হয়েছে ওর, আপনিও একই রকম সহমত নন তার আচরণে, কনির আচরণে। নিশ্চয়ই নিশ্চয়ই। কনিকে দারুণ বকবে ভেবেছিল ক্ষিতীশ, কিন্তু সে কিছুই বলেনি। হিয়াই যে কনির ভবিষ্যৎ প্রতিদ্বন্দ্বী এটা ক্ষিতীশ বুঝে গেছে। বালিগঞ্জ সুইমিং ক্লাবে 4 দিন সে গেছে নিছকে পরিচিতদের সাথে দেখা করার ভান করে। হিয়ার ট্রেনিং সে দেখেছে, শুধু তাই নয়, পকেটে হাত ঢুকিয়ে ঢুকিয়ে লুকিয়ে স্টপ ওয়াচে হিয়ার পুরো দমে সাঁতারের সময় নিয়েছে। ক্ষিতীশের মনে হয়েছে হিয়ার প্রতি কনির এই যে হিংস্র একটা আক্রোশ, একটা ক্ষোভ, সেটা থাকা দরকার। এটাকে ভোতা করে দিলে হবে না, এটা বুকের মধ্যে পুষে রাখুক, এটা বুকের মধ্যে রাখুক। এটাই ওকে উত্তেজিত করে বোমার মতো ফাটিয়ে দেবে আসল সময়। অর্থাৎ এই ধরনের রাগ, ক্রোধ, ক্ষোভ এগুলো যদি থাকে তাহলেই কিন্তু আরো চার্জ পাবে কনি। ক্ষিতীশ তাই বকুনি দেওয়ার বদলে বলেছিল, হিয়া তখন আমাকে কি বললো জানিস? বললো মেয়েটা আমার কাছে মার খেয়েছে তাই জ্বলে পুড়ে মরছে। আমার কাছে মার খেয়েছে, আমার কাছে সাঁতার কেটে ভালো করে করতে পারেনি সাঁতার, এই জন্য এমন করছে। অর্থাৎ আরো তাকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়ার জন্যই আহ এই কথাটা কিন্তু ক্ষিতীশ সিংহ বলল। এরপর ক্ষিতীশ লক্ষ্য করলো কনি জল থেকে উঠতে দেরি করছে, কারণ সে চাইছে আরো বেশি সময় ধরে ভালোভাবে ট্রেনিং করবে এবং হিয়াকে পরাস্ত করবে, পর্যুদস্ত করবে। খুব সুকৌশলে কনির মধ্যে এই বিষয়গুলো কিন্তু ক্ষিতীশ সিংহ ঢুকিয়ে দিচ্ছেন। এটাও কিন্তু একটা দেখার বিষয়। এই ছিল আজকের এই ভিডিও আলোচনা। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো। শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।